আন্ডার-23 অলিম্পিক দল নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন তাদের আমি কাছ থেকে শুনেছি যে রোনাল্ড সুলিভানকে তারা স্ট্রাইকার হিসাবে এই চার্জার টুর্নামেন্টে খেলাতে চান। আমার হাই প্রোফাইল কোচকে মেনটেন করার জন্য প্রফেশনাল অ্যাডমিনিস্ট্রেশনও খুব বেশি জরুরি। আমার কাছে মনে হচ্ছে বাফুফে কিছুটা পিছিয়ে আছে। ধরেন এত হাই প্রোফাইল কোচকে মূল্যায়ন করাটাও কিন্তু একটা এত ইজি না। রোজারিও বাংলাদেশে আসতে চাইছে, এটা আমাদের জন্য অনেক খুশির খবর ছিল। বর্তমান বাফুফে যদি বলেন আগে থেকে অনেক মডার্ন। একবার দেখা যাচ্ছে বাফুফে বলছে বাজেট কোনো বিষয় নয়, আবার বলছে 30,000 বাউন্ডারি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ফুটবলে নতুন কোচ কে হচ্ছেন সেই নিয়ে চলছে বিস্তর আলোচনা। স্বাভাবিকভাবেই বাংলাদেশের ফুটবল সমর্থকদের মনেও রয়েছে নানা প্রশ্ন। ঠিক তেমনই এরকম একটি গ্রুপ রয়েছে সে বাংলাদেশ ফুটবল। সেই গ্রুপেরও সবসময় কোন প্লেয়ার বা কোন কোচ বাংলাদেশের পাদ রাখতে যাচ্ছেন সেই বিষয় নিয়ে তারা আসলে আলাপ আলোচনা করে থাকেন। আজ আমরা ঠিক তেমনই এসেছি সেভ বাংলাদেশ ফুটবলের অ্যাক্টিভিটিস এবং অ্যাডমিন দিন মোহাম্মদের সাথে কথা বলতে। দিন ভাই, আপনাকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। দিন ভাই, বাংলাদেশ ফুটবলে নতুন কোচ কে হচ্ছেন এটা নিয়ে বাইরেও আলোচনা চলছে, আপনাদের মাঝখানেও এটা নিয়ে আসলে অনেক চিন্তাভাবনা আছে বা আপনারাও অনেক কিছু এটা নিয়ে আলোচনা করছেন। মিকেল আসছেন না এটা মোটামুটি আমরা শিওর হয়ে গেছি, বাট এখন আলোচনা যে কেন্দ্রবিন্দুতে রয়েছে ক্রিস কোলম্যান আসলে বাংলাদেশ ফুটবলে আসতে যাচ্ছে, এই জিনিসটা মানে কতটুকু যৌক্তিক এবং এই হাই প্রোফাইল কোচ বাংলাদেশে যে আসতে চাইছেন এটা বাংলাদেশের জন্য আসলে কতটা বড় বার্তা বলে আপনি মনে করছেন? দেখুন, প্রথমেই একটা ক্যাবরের অধ্যায় শেষ হলো, তো সমর্থকরা সবসময় চেয়েছিল যে একজন ভালো কোচ বাংলাদেশের ফুটবলের দায়িত্ব নেবে। তো সেই জায়গা থেকে যখন কোলম্যান, রোজারিও, মিকেল এর মতো কোচেরা যখন সিবি ড্রপ করেছে, তো এটা আমাদের জন্য আসলে অনেকবার আমরা প্রথমে কিন্তু আমরাও ভাবিনি যে এত বড় মাপের কোচরা বাংলাদেশের ফুটবলের আকৃষ্ট হবেন। এটা কিন্তু আমাদের আয়ত্ত বা ধারণার বাইরেই মোটামুটি ছিল। আমরা হয়তো ভাবছিলাম যে এশিয়া ইউরোপের কিছু মিডল মধ্যশ্রেণীর কিছু কোচ আসবে, কিন্তু এত টপ লেভেলের কোচ যে বাংলাদেশের জন্য সিবি ড্রপ করবে সেটা কিন্তু আমরা প্রথম দিকে ভাবিনি। তা এখন কোলম্যানের ইনক্লুশন, যদি কোলম্যানকে আমরা পাই, নিঃসন্দেহে বাংলাদেশের ফুটবলের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট হবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আসলে এত বড় কোচকে সামলানোর মতো প্রফেশনাল পরিবেশ আসলে তৈরি করতে পেরেছে কিনা বা পারবে কিনা? এই বিষয়টা আসলে অনেক কমপ্লেক্স, কারণ দেখুন, আমার হাই প্রোফাইল কোচকে মেনটেন করার জন্য প্রফেশনাল অ্যাডমিনিস্ট্রেশনও খুব বেশি জরুরি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে শুধুমাত্র একটা কোচ নিয়োগ দিয়ে বাংলাদেশের ফুটবল ডেভেলপমেন্ট বা বাংলাদেশের ফুটবল চেঞ্জ হয়েছে বিষয়টা এমন না, কিন্তু একটা ভালো শিক্ষক বা একজন ভালো কোচ একটা ভালো স্ট্রাকচারাল ফুটবল দাঁড় করাতে পারে। তা বাফুফে যথেষ্ট এই জায়গাতে আর একটু কাজ করার জায়গা অবশ্যই আছে। আমার কাছে মনে হচ্ছে বাফুফে কিছুটা পিছিয়ে আছে। তাদের সাথে কমিউনিকেশন চলতেছে, জুম মিটিং চলতেছে, আমরা যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিনিস্ট্রি মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। তা আমাদের কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে বাফুফে এই জায়গাটাতে আসলে অনেকটা পিছনে আছে। আচ্ছা, আপনি পেছনের কথা বলছিলেন যে বাফুফে পিছিয়ে আছে। আপনারা দেশের এবং দেশের বাইরের যে কোচিং প্ল্যানগুলো কিভাবে হয় আপনারা অনেক আগে থেকে এগুলো আলোচনা করেন বা ট্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে কথা বলেন। বাংলাদেশের এই যে বর্তমান পরিস্থিতি আসলে বাংলাদেশ কোন দিক থেকে পিছিয়ে আছে? আপনি এই যে কোচিং প্যানেলটা বাংলাদেশের সামনে আনতে চাচ্ছে, আসলে এটা এরকম ল্যাকিংস হচ্ছে কেন, মানে ডিলে করা হচ্ছে কেন বলে আপনি মনে করছেন? প্রথম কথা হচ্ছে যে অনেক মানুষ যেহেতু সিবি ড্রপ করেছে, সেখান থেকে সর্টিং করার জন্য আমার যে জনবল, সেই জনবলের সংখ্যা আসলে অনেক কম। কারণ ধরেন এত হাই প্রোফাইল কোচকে মূল্যায়ন করাটাও কিন্তু একটা এত ইজি না যে একটা পরীক্ষা খাতায় লিখে দিলাম, মার্ক দিয়ে দিলাম না। এখানে অনেক কিছু আছে, এক্সপিরিয়েন্স, এইজ, তারপর হচ্ছে যে তার অভিজ্ঞতা ন্যাশনাল টিমে কেমন, ক্লাব পর্যায়ে কেমন, কোন ট্যাকটিক্স অবলম্বন করে আসলে ফুটবলে তিনি রপ্ত করেছেন এবং তিনি বাংলাদেশকে আসলে কোন কৌশলে ডেভেলপমেন্ট এনে দিতে চান, তার ভীষণ বাংলাদেশকে নিয়ে কী, এই জিনিসগুলোই আসলে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তো যেটা বলছিলেন, বাংলাদেশের ফুটবলে তাদেরকে মানে মূল্যায়ন করা, যে প্যানেল যারা মূল্যায়ন করছে তারা একটু ল্যান্ডি প্রসেসের মধ্যে ঢুকে গেছে, যেহেতু সময় নিয়ে আস্তে ধীরে করতে চাচ্ছে। আমরা দেখতেছি একের পর এক মিটিং চলছে, জুম মিটিং চলছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি।
কিন্তু আমার কাছে মনে হয় যে এরকম ডিলে হওয়ার একটা মিসকমিউনিকেশন হইতে পারে বা মিসলিডিং নিউজও যেতে পারে, অনেকে সেখান থেকে মনোবল থেকে ট্র্যাক ছুটে যেতে পারে। তো আমার কাছে মনে হয় যে এই বিষয়টা খুব দ্রুতই সর্টিং করা যায় এবং ডিসিশন নেওয়া যায় যে চাইলে আমাদের বাংলাদেশের ফুটবলের মিশন কি, বাংলাদেশ কোন স্ট্র্যাটেজিতে ফুটবল খেলবে, আমাদের সাথে কে স্যুট করছে, এই জিনিসগুলো নিয়ে খুব তাড়াতাড়ি কাজ করা যেতে পারতো। আপনি মিসকমিউনিকেশনের কথাটা বলছিলেন, আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিমধ্যে কিন্তু ব্রাজিলের মিকেল তিনি আমাদের জানা মতে তিনি বাংলাদেশে আসছেন না, এরকম একটা কথা আমরা জেনে গেছি যে আসলে সে কনফার্ম তিনি আসছেন না। এর আগে কোলম্যান, মিকেল আরও যারা কোচ ছিল প্রফেশনাল, তাদের আসার গুঞ্জন তৈরি হয়েছিল। আসলে এখানে আপনি যে ডিলের কথাটা বলছেন, কোচ ম্যানেজমেন্টের কতটুকু মানে ভুল আপনি দেখতে পাচ্ছেন, যে আসলে কোন দিকে আগালে ভালো হতো? রোজারিও বাংলাদেশে আসতে চাইছে, এটা আমাদের জন্য অনেক খুশির খবর ছিল। ঠিক ততটাই খুশি, মানে আবার এই খুশিটা আবার ঠিক ততটাই ফ্যাকাশে হয়ে যায় যখন আমরা জানতে পারি যে তিনি আর এই রেসে নেই, তিনি ব্রাজিলের সিরিভিতে একটা ক্লাবে কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন। তারপরে সবাই এটা নিয়ে অনেক বেশি ফ্রাস্ট্রেশন যে রোজারিও মিকেলের মতো একটা স্ট্রাকচারাল ইউথ ফুটবল নিয়ে কাজ করে একটা ভালো ব্রাজিলের মতো একটা দেশের কোচ, অলিম্পিক জেতানো একজন কোচ, তাকে নিয়ে অনেক আলোচনা ছিল। তো যোগাযোগের পিছনে হচ্ছে আমার কাছে মনে হয় যে তার সাথে হয়তো বা সরাসরি বাফের বসতে দেরি হয়েছে, যেহেতু তার এজেন্ট ছিল, রিপ্রেজেন্টেটিভ ছিল, হয়তো তাদের সাথে একটু ভুল বোঝাপড়া হতে পারে। বাংলাদেশের সবচেয়ে বর্তমানে বড় সমস্যা কোনটা, আসলে কোচিং প্যানেল নাকি আসলে প্রশাসন? বর্তমান বাফুফে যদি বলেন আগে থেকে অনেক মডার্ন, মানে আগের ফুটবল ফেডারেশনের তুলনায় বর্তমানে অনেক মানুষ আছেন যারা আসলে সত্যিকার অর্থে ফুটবলকে চেঞ্জ করতে চান, এরকম মানসিকতা সম্পন্ন মানুষও আছেন, আবার কিছু ব্যাকডেটেড মানুষও আছেন। কিন্তু আমি এটা বলবো যে আগের ফেডারেশনের তুলনায় এই ফেডারেশন আগের থেকে অনেক স্মুথ এবং ফাস্ট। তো আমার কাছে মনে হয় শুধুমাত্র একজন কোচিং প্যানেলে একজনকে বিদেশ থেকে এনে তার সহকারী কোচও আমার কাছে মনে হয় যে বাইরে থেকে যদি কাউকে আনা যেতে পারতো, তার সাথে বা তার পছন্দকে প্রায়োরিটি দিয়ে যদি তার টিম নিয়ে কাজ করে, তাহলে সেক্ষেত্রে অনেক ফ্রিডম এবং লিবার্টি নিয়ে কাজ করার একটা সুযোগ থাকে এখানে। তো যদি উনি যে হেড কোচ আসবেন তার সাথে যদি আরও পুরো প্যানেলটাই যদি এরকম, যেরকম সিঙ্গাপুর দেখেন আমরা যখন খেলতে গেছি দেখি যে সহকারী কোচ অনেকজন, টেকনিক্যাল ডিরেক্টর, তারপর হচ্ছে অ্যানালিস্ট, অনেক একটা কোচিং প্যানেল, অনেক বড় সড়ো একটা কোচিং প্যানেল আমরা দেখতে পাই। তো আমাদের যেহেতু বাংলাদেশ সক্ষমতা সেই জায়গায় আস্তে আস্তে উন্নত হচ্ছে, সেই জায়গাতে আমার মনে হয় যে সহকারী কোচের জায়গাটা তার টিম নিয়ে আসা উচিত। আর যদি বাংলাদেশে কাউকে চাই তাহলে অ্যাডিশনাল আরেকজন সহকারী কোচ হিসেবে নিতে পারে, যেহেতু কমিউনিকেশন একটা বিষয় থাকে, একটা ন্যাচার এনভায়রনমেন্টের একটা বিষয় থাকে, হয়তো বা সেই জায়গায় একজনকে অতিরিক্ত যোগ করতে পারে। কিন্তু আমি অবশ্যই চাইবো শুধুমাত্র একজন কোচ না, পুরো কোচিং প্যানেলটাই যেন একটা ভালো একটা সেট আপ হয়, আর সাথে যেন প্রশাসন যেন স্বচ্ছ এবং ট্রান্সপারেন্ট থাকে, এতটুকুই আমাদের চাওয়া। আচ্ছা, আপনি প্রশাসনের কথা বলছিলেন, তার আগে ক্রিস কোলম্যান কিন্তু আসতে চেয়েছিলেন তার সহকারী কোচকে নিয়ে, বা আসতে চাচ্ছেন। এই কথাটা আসলে এখনও পর্যন্ত লেজিট একটা, যেহেতু ফেসবুকে অনেক সত্য মিথ্যা দুইটাই হয়, মিনিস্টার মিডিয়া তো নিউজ করতে গিয়ে ভুল হয়, কিন্তু এই জিনিসটা আসলে এখনও পর্যন্ত মানে মানে স্ট্রংলি করা যাচ্ছে না, যে শোনা যাচ্ছে যে তিনি আসতে চাচ্ছেন, কিন্তু মিটিংয়ে যারা ছিলেন তারা বলতে পারবেন, কিন্তু এটা এখনও পর্যন্ত স্পষ্ট করে জোর দিয়ে বলা যাচ্ছে না যে সে এই কারণেই মানে এখান থেকে রিস থেকে ছুটে যাচ্ছেন, বিষয়টা এমন না। কিন্তু একজন কোচ অবশ্যই চাইবেন যে তার একটা নতুন তার ফ্রেন্ডলি একটা টিম হোক, এবং তিনি যেহেতু 2 বছরের জন্য আগামী 2 বছরের জন্য আসবেন, আপনি জানেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন আগামী 2 বছরের জন্য কোচিং প্যানেলে কোচ চাচ্ছে। তো বাংলাদেশের ফুটবল ফেডারেশন আবার আরেকটা জায়গায় একটা গ্যাপ আমার কাছে খেয়াল করলাম, যে তারা আসলে অ্যাসিস্ট্যান্ট কোচের ব্যাপারে কিছুই বলছে না, হা বা না কোচ নিয়োগের ব্যাপার, এবং সেটাকে দেশি হবে নাকি বিদেশি হবে নাকি তার টিমের হবে, এই বিষয়টাতে কিন্তু একটা যথেষ্ট গ্যাপ, এবং যে এই জায়গাটাতে বাফে আসলে কোনো ধরনের ব্যাখ্যা বা কথা বা মিডিয়াতে কোনো ধরনের কথাই ওরা বলছে না এই বিষয়ে। আচ্ছা, আপনি যে কথাটা বললেন যে অ্যাসিস্ট্যান্ট কোচ বদলাবে কি বদলাবে না, এটা নিয়ে আসলে কথা হচ্ছে না। বাফুফের এটা কিন্তু আসলে কাঠামোগত একটা বিতর্ক চলছে ভিতরে। আপনার কি মনে হয় যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, হামজা হাসান, সমিত সোম এবং অনেক বিদেশি প্লেয়াররা আসতেন, ইনকামিং যে আপনার রোনাল্ড সুলেমান, এরা বাংলাদেশে আসবে, এখন থেকে কি আসলে বাংলাদেশে যে বর্তমান কোচিং প্যানেল, দেশি কোচরা আছেন,
তারা আসলে কতটুকু সামর্থ্যবান যে এরকম বিদেশিদের সাথে আসলে তারা মানায় নিতে পারবে কিনা, বা আপনার অভিমতটা কি আসলে? আমার তারা তো এটা নিয়ে, দেখেন, আমি কাউকে আসলে ছোট করতে চাই না। বাংলাদেশের মধ্যেও কিন্তু প্রফেশনাল কোচ আছেন। যদি প্রফেশনাল কোচ না থাকতো এতদিন তো বাংলাদেশের ফুটবল গড়ে টিকে থাকতো না। ক্লাব পর্যায়ে কোচিং করেছেন এবং আগে অতীতে আমরা দেখছি ন্যাশনাল টিমকে লোকাল কোনো কোচ সামলিয়েছেন। তো বাংলাদেশেও এফসিএ লাইসেন্স, প্রো লাইসেন্সধারী কোচও আছে। কিন্তু বর্তমানে বাংলাদেশের স্কোয়াড এবং ডেপথ এবং বাংলাদেশ যে পার্সপেক্টিভ নিয়ে আগাচ্ছে, যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ ফুটবল এগোতে চায়, সেই মিশনের সাথে আমার কাছে মনে হয় বাংলাদেশের এই মুহূর্তে লোকাল কোচকে এখানে সংযুক্ত করাটা একটা মহামারী ভুল ডিসিশন হবে। সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের কোচিং প্যানেল যে ক্লাব পর্যায়ের জন্য ইটস ওকে। আমার কাছে মনে হয় যে ন্যাশনাল টিমে এই মুহূর্তে আরও একটা বিষয় হচ্ছে যে দীর্ঘদিন লোকাল ক্লাবের সাথে থাকার কারণে তাদের প্লেয়ারদের সাথে এবং ক্লাবের সাথে একটা সখ্যতা গড়ে ওঠে, যার কারণে ন্যাশনাল টিমস প্লেয়ার সিলেকশনে একটা স্বজনপ্রীতি বা হচ্ছে ব্যক্তি স্বার্থ অনেক সময় চলে আসে। তো আমার কাছে মনে হয় যে এই জায়গাটা আসলে বাংলাদেশের লোকাল কোচরা এই জায়গাটা এড়িয়ে চললেই মনে হয় ভালো হয়। বিদেশি কোচরা যদি বাংলাদেশে আসতে পারে, তো বাংলাদেশের কিছু কোচ যদি অভিজ্ঞতা সম্পন্ন হয়, তারাও অন্য কোনো দেশের কোচিংয়ের জন্য চেষ্টা করুক। আমার কাছে মনে হয় ভালো অপশন সেটা। দিন ভাই, আপনি অনেক দিন ধরে ফুটবলের সাথে আছেন। আসলে বাংলাদেশে যে ক্রিস কোলম্যান আসুক বা বিদেশি প্লেয়াররা আসুক, আপনারা তো এটা নিয়ে অনেক স্টাডি করছেন বা দর্শকদেরকে জানাচ্ছেন, আপনার সমর্থকরা, আপনারা বাংলাদেশে যারা অপেক্ষা করছে তাদেরকে আপনারা জানাচ্ছেন। তবে ব্যক্তিগতভাবে আপনারা কি মনে করছেন যে বাংলাদেশের বর্তমান যে অবস্থান, র্যাঙ্কিং, কোন কোচটা আসলে বাংলাদেশের জন্য সুটেবল হবে বলে আপনি মনে করছেন, এবং কারা কারা এই দৌড়ে এগিয়ে আছে? আচ্ছা, বাংলাদেশের এই মুহূর্তে র্যাঙ্কিং 183-র উপরে প্লাস, মানে 180-র উপরেই থাকে বাংলাদেশ। 180-র নিচে আর নামেনি লাস্ট কয়েক বছরে। তো বাংলাদেশের র্যাঙ্কিং একটা বড় মানে সংখ্যা, কিন্তু দেখেন ইন্ডিয়ার 150-এর নিচে। তো ওখানে দেখেন র্যাঙ্কিং আসলে একটা সংখ্যা, কিন্তু আমরা কিন্তু ইন্ডিয়ার লেভেলের কম্পিটিটিভ একটা দল, ঠিক আছে। রিসেন্ট টাইমসে হয়তো আমার র্যাঙ্কিংটা আপডেট করা নাই, কিন্তু আমরা কিন্তু প্রায় সম পর্যায়ের একটা দল। তো আমাদের এই র্যাঙ্কিংয়ের যে ফ্যাক্টরগুলো আমাদেরকে এখানে অনেকদিন ধরে আমরা পিছিয়ে যাওয়ার কারণে এখানে আমরা আসলে বাস্তবিক সামর্থ্যের দিক থেকে প্রায় 150-এর কাছাকাছি দল, কিন্তু আমরা এই যে ম্যাচ ফলাফল আমাদের পক্ষে কথা না বলার কারণে আমরা ওই জায়গাটা থেকে আর উঠে আসতে পারছি না। তো আমাদের চোখে যদি বলেন যে আসলে কে ভালো, যেহেতু প্রথমে ক্রিস কোলম্যান, রোজারিও এরা যদি আসতে পারতো, অফকোর্স আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি এত বড় একটা কোচ। কোলম্যানের মতো ওয়েলস 2016-তে ইউরোপে ভালো একটা অবস্থান অর্জন করে সেমিফাইনাল নিয়ে যাওয়া একটা বড় কথা, একটা বড় অর্জন। তো সেই জায়গায় তারপরে হচ্ছে যে রোজারিওর অর্জন আপনার অলিম্পিক। তো এছাড়াও আপনার আমি দেখলাম যে আপনার কনসেসাকে নিয়ে অনেক কথা হচ্ছে। তো কনসেসার হচ্ছে যে আপনার একজন পর্তুগিজ কোচ, যার সবাই ওনার বয়স নিয়ে হয়তো বা কথা বলছেন, 64 বছর বয়স, কিন্তু তিনি ক্যামেরুন ন্যাশনাল টিমকে একটা ভালো একটা অবস্থান নিয়েছে। তার কোচিং ক্যারিয়ারে আমরা দেখলাম যে মাত্র 3টা পরাজয় যখন ন্যাশনাল টিমসের হয়ে খেললেন, এবং আফ্রিকান কাপেও কিন্তু ওনার দল ক্যামেরুন কিন্তু 3য় স্থান অর্জন করেছে। তো ন্যাশনাল টিমের এক্সপিরিয়েন্সে জন কনসেসাও ভালো কোচ। তাছাড়া আমি কিছু শর্ট লিস্ট দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন টেলিভিশনের পর্দায়ও। তাদের মধ্যে থেকে দেখলাম যে ক্রিস কোলম্যানকে আগে রাখা হয়েছে। কোচম্যান পাশাপাশি হচ্ছে কনসেইসা, আরও 3 জার্মানি কোচকে দেখলাম আমি এখানে, অ্যান্টনি হ্যা, তারপর হচ্ছে মাইকেল উইস। তারাও জার্মানির ফুটবলও কিন্তু অনেক ভালো, কিন্তু আসলে তাদের বর্তমান এক্সপিরিয়েন্স অনুযায়ী তাদেরকে যেভাবে শর্টলিস্ট করা হয়েছে তাদের থেকে আরও পিছনে আরও ভালো কোচ ছিল। আমাকে যদি বলেন এশিয়ান পর্যায়ে ভালো করেছে, পিটার সেগার্ডও একটা খুব ভালো প্রোফাইল ছিল। যেহেতু মানে এই তাদেরকে আগায় রাখতে পারেন তাহলে তাদেরকে ওই শর্টলিস্টে করা উচিত ছিল, কিন্তু এই শর্টলিস্ট আসলে সত্যি কিনা, আসলে এটা আসলে গুঞ্জন আছে যে আসলে এটা ট্রু কিনা। তাছাড়াও আরেকটা যে বিষয়টা বলে যে বয়স্ক কোচ, কনসেসের ক্ষেত্রে একটা বয়স্ক কোচ 64 বছর, আর কোলম্যানের বয়স 55, ওয়েলসের কোচ তিনি। আর বয়স নিয়ে অনেক কথা হচ্ছে যে 64 বছর বয়স, কিন্তু অভিজ্ঞতা একটা ম্যাটার করে। আর আরেকজনকে দেখলাম আমি আপনার
তিনি হচ্ছে যে যুক্তরাজ্যের নাগরিক, ইংল্যান্ডের। তো উনি এফসি রেঞ্জার্স ক্লাবের কোচ ছিলেন। এখন ওনার বয়স আবার সবচেয়ে কম, মাত্র 30 থেকে 35, কিন্তু ওনার একটা দক্ষতা হচ্ছে উনি টেকনিক্যাল অ্যানালাইসিসে অনেক ভালো। যেমনটা ক্যাবরেরাও, কিন্তু ক্যাবরেরাও ইয়াং কোচ, ক্যাবরেরাও কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস হিসেবে খুব দারুণ ছিল, কিন্তু মাঠের পারফরমেন্স ডাক আউটে কিন্তু ভালো না। সো এখানে আর ওনার অনেক এক্সপিরিয়েন্সের ঘাটতি আছে। তো যে শর্ট লিস্ট, এই শর্ট লিস্টটা কিন্তু কুলম্যান আর কনসেসা ছাড়া আমার কাছে আসলে তাদেরকে আসলে এতটা হাই প্রোফাইল মনে হয়নি, কিন্তু অবশ্যই ক্যাবরেরা থেকে অবশ্যই বেটার আই থিঙ্ক। বাংলাদেশের ফুটবলে যে বর্তমান অবস্থা, যেসব কোচরা আসছেন বা সিবি ড্রপ হয়েছে এরকম আমরা শুনতে পাচ্ছি, ইংল্যান্ড, ইউরোপ, বিভিন্ন কান্ট্রি থেকে আছে, বাট বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা কি মনে করছেন না যে আশেপাশে বা এশীয় মহাদেশের মধ্যে যারা কোচিং করিয়েছেন বা যাদের আসলে আইডিয়া আছে তাদেরকে আসলে আনা উচিত, যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে এখানে আসলে বাজেটের বিষয়টা আছে, এগুলো আসলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বাজেট। একবার দেখা যাচ্ছে বাফু বলছে বাজেট কোনো বিষয় নয়, আবার বলছে 30,000 বাউন্ডারি, বিভিন্ন সময় বিভিন্ন কথা উঠে আসছে। তো আসলে কোনটা সঠিক, আসলে খুবই দুদুল্যমান কথাবার্তা শুনতে পাচ্ছি। আর এশিয়ান পর্যায়ের কথা যদি বলেন, এশিয়ান পর্যায়ে যেহেতু দুজন কোচ খুব আলোচনা এসেছিলেন, এশিয়ান পর্যায়ের যেহেতু কথা বললেন, পিটার সেগার্ড এবং হচ্ছে ইগোর স্টেম আছে। ইগোর স্টেম হচ্ছে আপনি জানেন ইন্ডিয়ান ফুটবলে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট না হয়তো ওনার কোনো অর্জন নেই, কিন্তু ইন্ডিয়ান ফুটবলটাকে গুছিয়ে দিয়ে গিয়েছেন। সো যারা অনেকদিন ধরে ইন্ডিয়ান ফুটবল ফলো করে তারা হয়তো জানবেন, কিন্তু ওখানে অনেক ইগোর স্টেমের ইন্ডিয়ার কোচ হলেই যে বাংলাদেশের কোচ হতে পারার বিষয়টা এমন না। কিন্তু মানে এশিয়ান অভিজ্ঞতার কথা বলে তারাও কিন্তু লিস্টেড হওয়ার কথা ছিল। আর নিশ্চয়ই আমি চাইবো যে যার যোগ্যতা সবচেয়ে বেশি, যার সিবি সবচেয়ে বাড়ি, তাকেই বাংলাদেশের জন্য আনো। এবং বাংলাদেশ সমর্থকরা এখন আপনি দেখছেন যে কোলম্যানের জন্য, আবার মিকেলের জন্য, আবার এটাও ঠিক এক একজন সমর্থক এক ধরনের ভীষণ থেকে এক ধরনের কোচকে চাবে, কাউকে পছন্দ, কিন্তু আসলে সবার পছন্দ নিয়ে তার কোচ নিয়োগ করতে পারে না, কোচ একজনই নিয়োগ হবে। তো এই চ্যালেঞ্জটা আসলে বাফুফেকেও এই 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 জিনিসটা থেকে উত্তরণ করতে হবে, এবং বাফুফেকে সে কারণটাও ব্যাখ্যা করতে হবে আমরা কেন তাকে নিয়েছি এবং আমাদের কোন মিশন। এটাও খেয়াল রাখার বিষয়, আগামী 2 বছরে কিন্তু বাংলাদেশের কোনো মেজর সাফ, এই বছর সাফ টুর্নামেন্ট ছাড়া, সাফ কিন্তু ফিফা স্বীকৃত কোনো টুর্নামেন্ট নয়, সাফ একটি ফ্রেন্ডলি টুর্নামেন্ট। সো সাফের টুর্নামেন্ট ছাড়া আর ফ্রেন্ডলি ম্যাচ ছাড়া আসলে কোনো উইন্ডো নাই, যেহেতু বা আবার 2028-এর পরবর্তী সময়গুলোতে এফসি কোয়ালিফায়ার, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ, এই জিনিসগুলো আসবে। আর আমাদের এই মুহূর্তে দ্রুত র্যাঙ্কিংটা আসলে চেঞ্জ করে ফেলা উচিত, যে কোচে আসুক, ভালো কোচ আসুক, এটাই আমাদের আসলে প্রত্যাশা। বাফুফে কি আসলে, সবাই যেহেতু ক্রিস কোলম্যানের দিকে নজর বা হাই প্রোফাইল কোচের দিকে, এর বাইরেও কি বাফুফে আসলে কোনো চমক রাখতে পারে কিনা এরকম আপনি মনে করছেন? আসলে বাফুফে হয়তোবা মানে আসলে বোঝা যাচ্ছে না, চমকও করতে পারে আবার হতাশা করতে পারে। তো আসলে সেটা আসলে এখন মানে এই মুহূর্তে আসলে বাতাস বা মানে কী সুসংবাদ বা কিছু সংবাদ আসলে কেউ গেস করতে পারছে না। তো সবাই সবচেয়ে ভালো রেজাল্টের জন্যই বসে আছে। সো আমি সবাইকে একটা কথাই বলবো, হোপ ফর দ্য বেস্ট, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। থ্যাংক ইউ দিন ভাই। আর আমি শেষ একটা কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশের যে বর্তমান অবস্থা, আর বাংলাদেশের আসলে বাংলাদেশ এমন একটা এশিয়ার মধ্যে পড়েছে, এরকম হাই প্রোফাইল কোচদের এনে আসলে কতদিন পর্যন্ত বা কত মাস বাফুফে রাখতে পারবে, এটা নিয়ে আসলে আপনারা যেহেতু স্টাডি করেন বা আপনারা জানেন, আমরা জানি, এই বিষয়টা কেমন আপনার কাছে কী মনে হচ্ছে? দেখেন, কোচ আসলে যে ভালো করবে এটার কিন্তু গ্যারান্টি কেউ দিতে পারছে না। সো তবে সবাই প্রত্যাশা করে একজন ভালো কোচ হয়তো বা গেম চেঞ্জিংয়ে ভূমিকা পালন করতে পারে। আমার মাঠের পারফরমেন্সও কিন্তু কথা বলতে হবে। তো বাংলাদেশের পারফরমেন্স অ্যাজ এ প্লেয়ারদের টিম স্ট্রেংথ আস্তে আস্তে বাড়ছে, টিমের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। তো বাংলাদেশ নিশ্চয়ই একটা ভালো দল হতে যাচ্ছে। কিন্তু কোচ আসলে যেহেতু 2 বছর, বাফু যেহেতু বারবার বলছে 2 বছর কন্ট্রাক্টে নিয়ে আসছে, যেহেতু অন ইয়ার্ডে এই জিনিসগুলো বলছে, আশা করি বাফু অন্তত 2 বছর একটা কোচের আন্ডারে নিয়ে আসবে। লাস্ট আমার একটা কোশ্চেন, আমার নিজের ব্যক্তিগত একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে রোনাল্ড সোলেমান সামনে 4 জাতীয় টুর্নামেন্ট আছে, তাকে নিয়ে আসলে বাফুফের একটা প্ল্যানিং ছিল, তার হয়তো ব্যক্তিগত একটা কারণ আছে, আপনি এই বিষয়টা আরও পরিষ্কারভাবে বলতে পারবেন আসলে রোনাল্ড সোলেমান কেন এই মুহূর্তে বাংলাদেশে আসতে চাচ্ছেন না, বা আসলে এটা সত্য কিনা যে রোনাল্ড সোলেমান বাংলাদেশে আসবেন না? না, আসলে এই বিষয়টা একটু কমপ্লেক্স। আসলে ওরা ওদের একাডেমিক এবং ওদের ক্লাবের খেলাটাকেও কিন্তু ওরা গুরুত্ব দেয়। তো এখানে বাংলাদেশে
আসতে চাওয়ার পিছনে তাদের সবচেয়ে বড় হচ্ছে মানে ফ্যানদের কারণেই আসলে তারা বাংলাদেশ আসতে চায়, ফ্যানদের ভালোবাসায় তারা অনেক বেশি উদ্বুদ্ধ। কিন্তু চার জাতি টুর্নামেন্টের জন্য তাদের সাথে এখনও পর্যন্ত কথা হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমি দেখছি যে মানে যারা এই আন্ডার-23 অলিম্পিক দল নিয়ে যারা কাজ করতে যাচ্ছেন তাদের আমি কাছ থেকে শুনেছি যে রোনান সুলিভানকে তারা স্ট্রাইকার হিসাবে এই চার জাতি টুর্নামেন্টে খেলাতে চান। এখন রোনান বা ডেকলান সুলিভান আসবেন কি না এই বিষয়টা এখনও শিওরলি বলা যাচ্ছে না। ওদের সাথে আপনার কথা হয়েছে কিনা বা ওরা মানে কোনো কিছু বলেছে? হ্যাঁ, কথা হয়, ওরা আসলে ডিসিশনের চিন্তা মানে ভাবনায় আছে, কি করবে জানাবে হবো তো শীঘ্র। না, ফুটবল কেরিয়ার ওদের একটা সব কিছু স্কেজুল সব কিছু মিললেই তারপর তারা আসতে চায়, ভ্যাকেশন দেখেই তারপর আসতে চায়। এবং আমি এরকমও শুনতে পাচ্ছিলাম যে রোনানকে সান মেরুনেতেও পাঠানোর ব্যবস্থা মানে ক্যাম্পে রাখতে পারে। তো এখন যেহেতু একসাথে দুইটা টুর্নামেন্ট মানে দুইটা, একদিকে ফিফা উইন্ডো আর একদিকে আপনার মালদ্বীপের চার জাতি টুর্নামেন্ট, তো হয়তো এই দু জায়গার কোনো এক জায়গায় 100% শিওর তাকে কল আপ করবে, হয় ওখানে ন্যাশনাল টিম ক্যাম্পে কল আপ করবে অথবা আন্ডার-23 জন্য, মানে মোস্ট প্রবাবলি আন্ডার-23 জন্যই বাফে চাচ্ছে আসলে। ওকে, থ্যাংক ইউ দিন ভাই আপনাকে।